সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের সবচেয়ে সহজ অধ্যায়, যেখান থেকে 10 নম্বর কনফার্ম পাওয়া যায়, ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর একটা অঙ্ক করব। যারা লাইভে আছেন, ক্লাসের ভিডিওগুলো স্পষ্ট দেখা গেলে একটু কষ্ট করে লিখবেন, বা কথাগুলো স্পষ্ট শোনা গেলে কমেন্টে একটু জানিয়ে দিবেন। আর যারা লাইভে আছেন তাদেরকে বলবো একটু আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, যাতে তারাও এই ক্লাসটা দেখে উপকার পায়। আর আপনাদের পরীক্ষা তো চলে আসছে, থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ তো চলতেই আছে, ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, পরীক্ষা চলে আসতেছে। এখন না পড়লে তো বই শেষ হবে না। আমার এখানে পড়লে একটা সুবিধা আছে যে আপনার ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকে, দ্রুত দেখে শেষ করা সম্ভব। ধরেন এখন আমি চ্যাপ্টার 5 করাচ্ছি, আপনি চ্যাপ্টার 5 নিয়ে বসে থাকবেন না। আমি চ্যাপ্টার 2 3, এই যে 2 3 4 এগুলো কিন্তু একটু বাসায় বসে বসে দেখে ফেললে আপনার দ্রুত বইটা শেষ হয়ে যাবে। এভাবে বই শেষ করা সম্ভব। এছাড়া বাইরে এখন প্রাইভেট পড়ে আর বই শেষ করা যাবে না। আর যারা ফাইনাল ইয়ার আছেন তাদের তো ফেল করলে ইয়ার লস, মনে রাখতে হবে। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি ফেল করে, কারণ কি, থিওরিগুলো ইংরেজি এবং অঙ্কগুলো ভুল হলে নাম্বার 0। যেমন আমরা ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং যে চ্যাপ্টারটা করতেছি, এখানে মাত্র আমরা 7টা সূত্র শিখলে এখান থেকে 10 নম্বর কনফার্ম পাই। যদি সূত্রটা আপনার ভুল হয়, ধরেন একটা রিকোয়ারমেন্টের একটা সূত্র ভুল হয়েছে, তাহলে 1 নাম্বারও কিন্তু আপনি পাবেন না। তো এই জন্যই যদি ভুল হয়ে যায় নাম্বার থাকে না। অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো যেরকম ভুল হলে কিছু না কিছু নাম্বার পাওয়া যায়, ফিনান্স টাইপের অঙ্কগুলো পাওয়া যায় না, এই জন্যই ফেলটা একটু বেশি হয়। এবং প্রশ্নগুলো এখন এই সাবজেক্টের প্রশ্নগুলো বানায় বানায় আসে, হুবহু সাধারণত আসে না। প্রবলেম 4 নিয়ে আলোচনা করবো আজকে, প্রবলেম 3টা পরে করাবো। A company is considering a right offering to raise funds to finance new project which require টাকা 45 lakh. The flotation cost will be 10% of fund raised. এখানে বলতেছে আপনার একটা কাজের জন্য 45 লক্ষ টাকার, 4,50,00,000 টাকার প্রয়োজন। তাহলে হলো ফান্ড টু বি রাইজড হলো 4,50,00,000। একটা তথ্য আমরা পাইলাম, ফান্ড টু বি রাইজ তো আপনারা বুঝেন, যেই টাকাটা আপনার অতিরিক্ত মূলধন হিসেবে, নতুন মূলধন হিসেবে লাগতেছে, ফান্ড টু বি রাইজড, সেটা কত? 4,50,00,000 টাকা। এখন তারা বলতেছে এই টাকার ক্ষেত্রে ফ্লোটেশন কস্ট উইল বি 10% অফ ফান্ড রাইজড। এই টাকা সংগ্রহ করতে গেলে 10% খরচ হবে। এই আইটেমটা আমাদের জন্য নতুন। ধরেন আপনি টাকা সংগ্রহ করতে গেলে দলিলপত্র, আইন খরচ, বিভিন্ন খরচের জন্য, প্রচার প্রচারণা খরচ, 10% এটা লাগবে, অর্থাৎ উম, প্রায় 45 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। দ্য কোম্পানি কারেন্ট হ্যাজ 20 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং, কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 100। এই দুইটা তথ্যের অর্থ, প্রথম অর্থ হলো, প্রথমটার অর্থ হলো ওল্ড শেয়ারের সংখ্যা। ওল্ড শেয়ার, আপনার কাছে অলরেডি 20 লাখ মালিক আছে এই কোম্পানি 20 লক্ষ। এই সেই শেয়ার গুলো এক একটার দাম হলো 100, ওকে পিও বলা হয়। এরপর তারা বলতেছে নতুন যে শেয়ার গুলো নিব, সেগুলো সাবস্ক্রিপশন প্রাইস হ্যাজ বিন টাকা 50 পার শেয়ার, এস এর মান 50। নতুন যে শেয়ারগুলো বিক্রি করব, নতুন শেয়ার যে বিক্রি করবো এক একটা 50 টাকা করে। পরীক্ষায় এরকম 3 4টা তথ্য দেওয়া থাকবে। আপনি যদি এই তথ্যগুলো ফাইন্ড আউট করতে পারেন, 10-এর মাঝে আমি আপনার গ্যারান্টি দিলাম 6+ পাবেন। কমপক্ষে 6+, 3টা রিকোয়ারমেন্ট পারবেন। যদি প্রশ্ন একটু সহজ হয়, 4 নাম্বার 5 নাম্বার রিকোয়ারমেন্টটাও পেরে যাবেন।
যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন। এখন অনেকেই এই জিনিসটা পারে না, যে এই শব্দগুলো খুঁজে বের করতে পারে না। আমি একটা ফাঁকিবাজি বুদ্ধি শিখিয়ে দিয়েছি দুর্বল স্টুডেন্টদের জন্য। শেয়ারের মূল্য দুইটা দেওয়া থাকতে পারে, একটা বেশি একটা কম। যদি বেশি দেওয়া থাকে সেটা হলো পিও, যেটা কম সেটা হলো এস। তাহলে পিও এবং এস ফাইন্ড আউট করার জিনিসটা আমি শিখে গেলাম। ধরেন আমরা যাই প্রবলেম ওয়ানে। শেয়ারের দাম এখানে দেওয়া ছিল 40 টাকা। তারপরে আমাদের সরি, প্রবলেম ওয়ানে যাই। এখানে দেওয়া ছিল একটা 80 টাকা ছিল, এটা 80 আর এটা 60। তাহলে 80 যেটা, এটা পিও, আর 60টা হলো এস। 40টা হলো বড়, পিও। আর এই যে সাবস্ক্রিপশন প্রায় 25, 25টা ছোট, অর্থাৎ পিও থেকে এস এর মান ছোট হয়। কিভাবে বুঝলাম? গত ক্লাস যদি করে থাকেন এই লাইনটার মাঝে আমরা বুঝতে পারছিলাম পিওর মান সবসময় এস এর মানের চেয়ে বড় হয়। কখনো এস এর মান বড় হওয়ার সুযোগ নেই। তার মানে যারা একটু উইক স্টুডেন্ট, তারা প্রশ্ন থেকে তথ্য খোঁজার ক্ষেত্রে কনফিউশন ভুগতে পারে। কনফিউশনটা দূর হবে। এখানে শেয়ারের দাম দুইটা দেওয়া থাকতে পারে, একটা ছোট একটা বড়। বড়টা হলো পিও, ছোটটা হলো সাবস্ক্রিপশন প্রাইস এস। আবার স্পষ্ট লেখাও আছে সাবস্ক্রিপশন প্রাইস 50 টাকা, মার্কেট প্রাইস স্পষ্ট লেখা আছে পিও। আচ্ছা, কারেন্টলি যে শব্দটা দেওয়া থাকবে শেয়ারের সংখ্যা, এটা হলো ওল্ড শেয়ার। কারেন্টলি যে সংখ্যাটা থাকতে হবে এটা ওল্ড শেয়ার। আমি আজকে আপনাদের প্রশ্ন থেকে এই, যদি এই জিনিসগুলো, যেহেতু ফাইন্ড আউট করাটাই মেইন উদ্দেশ্য আমাদের, ফাইন্ড আউট করতে পারলে আমরা অঙ্ক পারবো শিওর। এই জন্য এই প্রশ্নটার মাঝে কোন জায়গায় কোনটা আছে এটা একটু শিখাচ্ছি। এই দেখেন, শেয়ারের সংখ্যা এখানে আছে 2,40,000। আউটস্ট্যান্ডিং প্রেজেন্টলি, কারেন্টলি মানে ওল্ড শেয়ার, আর অন্যটা হলো নিউ শেয়ার। আবার ওল্ড শেয়ার সাধারণত বেশি থাকে, নিউ শেয়ারটা কম থাকে। অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারলাম, ওল্ড শেয়ার এবং পিও এগুলো বড় হয়, নিউ শেয়ার এবং এস ছোট হয়। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকে। এখন আমি অঙ্ক করতে যাব, সবগুলো আইটেমে আমরা পারবো। প্রথম অঙ্কে যাচ্ছি। প্রথমে বলতেছে তারা যে how many shares should be sold to raise the fund required to financing the new project? নতুন প্রজেক্টটা নেওয়ার জন্য কতগুলো শেয়ার বিক্রি করা উচিত? নিউ শেয়ার, এটা হলো নিউ শেয়ারের সংখ্যা চাইতেছে। নিউ শেয়ারের সূত্র, নিউ শেয়ারের সূত্র, ফান্ড টু বি রাইজড উপরে, সাবস্ক্রিপশন প্রাইস নিচে। তাহলে আমরা এটা লিখে ফেলি, ফান্ড টু বি রাইজ উপরে, নিউ শেয়ার, ফান্ড টু বি রাইজ নিচে হয় এস। এটা আমরা আগের ক্লাসে শিখছি। আজকের ক্লাসে নতুন কি? নতুনটা কি? সাব, এই যে এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে। নতুন জিনিসটা হলো এই যে ফ্লোটেশন কস্ট বলতেছে যে কথাটা। ফ্লোটেশন কস্টটা এরকম, ধরেন আপনি একটা মাল বিক্রি করতে গেছেন দোকানে, বা একটা বাজারে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে গেছেন বিক্রি করার জন্য। ধরেন গেঞ্জি নিয়ে গেছেন, একটার দাম 100 টাকা। এখন এই গেঞ্জিটা বিক্রি করতে গেলে আপনার একটা প্যাকেট করে দিতে হইতেছে, প্যাকিং কস্ট আছে। তারপরে আপনার যেখানে বসছেন জিনিসগুলো নিয়ে, দোকান ভাড়া আছে, এরকম কিছু কস্ট থাকে, বিজ্ঞাপন খরচ আছে। এরকম শেয়ার বিক্রি করতে গেলেও শেয়ারের দলিলপত্র, আইন খরচ আছে। আবার অনেক সময় দালাল লাগাই দিই আমরা, যে আমরা বিক্রি করতে পারতেছি না, আপনার দালালরা বিক্রি করবে। এরকম বিভিন্নভাবে আমার টাকা খরচ হয়। 10% টাকা খরচ হবে। তাহলে এখানে যে 40 টাকা পাওয়ার কথা, 50 টাকা পাওয়ার কথা, আমি বাস্তবে কিন্তু এই 50 টাকা পাবো না, পাবো কিছু কম। তার মানে 10% যদি কম পাই, 50 টাকা থেকে আমি 10% কম পাবো, অর্থাৎ 45 টাকা করে পাবো।
আমি 45 টাকা পাবো, ঠিক আছে। আমার কিন্তু লাগবে 4,50,00,000। 4,50,00,000 টাকা যদি আমার লাগে, আর আমি 45 টাকা করে যদি পাই, তাহলে শেয়ার সংখ্যা কিন্তু বেশি করে বিক্রি করতে হবে। 50 টাকা দাম ধরে যদি বিক্রি করি, তাহলে আমি কিন্তু 50 টাকা পাচ্ছি না, পাচ্ছি তো কিছু কম। এই হিসাব করে যখন আমি বিক্রি করে ফেললাম, ধরে নেন আমি বলি, ধরেন আপনার ইচ্ছা হলো 1,000 টাকা কামাই করা। কয়টা প্রোডাক্ট বিক্রি করতে হবে? আপনি বাসা থেকে হিসাব করে গেছেন 20টা প্রোডাক্ট। 20টা প্রোডাক্ট বিক্রি করলে 1,000 টাকা আপনার পকেটে আসবে, এই হিসাবে 20টা প্রোডাক্ট নিয়ে বাজারে গেছেন। এখন বাজারে যাওয়ার পরে আপনাকে ধরছে যে একজন ইজারাদার, যে আপনি আহ, একটা মাল বিক্রি করলে 5 টাকা আমাকে দিতে হবে। সেই হিসাবে আপনি 20টা মাল নিয়ে গেলেন, 45 করে বিক্রি করলে 900 টাকা আসলো। 100 টাকা কিন্তু শর্ট পড়ে গেছে আপনার। আপনার টার্গেট ছিল 1,000, কিন্তু 900 পাচ্ছেন। এই জন্য এইসব ক্ষেত্রে ফ্লোটেশন কস্ট যদি দেওয়া থাকে কখনো কোনো অঙ্কে, তখন সূত্রের এই জায়গায় ফ্লোটেশন কস্টটা বাদ দিয়ে দিতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু নতুন একটা পরিবর্তন, নতুন অঙ্ক। আগের অঙ্কে এটা ছিল না, ফ্লোটেশন কস্ট ছিল না। যারা দুর্বল স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, তারা মুখস্থ করবেন। ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে শুধু এই সূত্রের ক্ষেত্রে এই পরিবর্তনটা হবে, আর কোনো পরিবর্তন নাই এখানে। বাকিগুলো আগের মতো, অন্য কোনো পরিবর্তন নাই। ক্যালকুলেশন করলে কত আসে? 10 লাখ শেয়ার বিক্রি করতে হবে। 10 লাখ শেয়ার বিক্রি করলে আপনার টার্গেট ফিল আপ হবে। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন। যারা উইক স্টুডেন্ট তাদের বলছি, এই সূত্র মুখস্থ করবেন। ফ্লোটেশন করে দেওয়া থাকলে এই অংশটা বাড়তি লিখতে হবে। এই মানটা এখানে দেওয়া আছে, এস এর মান এখানে দেওয়া আছে, ফ্লোটেশন কস্ট প্রশ্নে দেওয়া আছে 10% মানে 0.10। এফসি সমান সমান 10% মানে 0.10। আর যারা ভালো স্টুডেন্ট তাদের তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ 15 মিনিট সময় নিয়ে গেছি এই ছোট্ট একটা বিষয় নিয়ে, যাতে আপনাদের মাথায় থাকে প্রশ্ন যখন আসবে পরীক্ষায়, যাতে আপনারা পারেন। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে, 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে নাম্বার অফ হাউ মেনি রাইট। হাউ মেনি রাইট, যখনই আমি হাউ মেনি রাইট শব্দটা শুনবো, পরেরটা না পড়লেও আমার চলবে। আমি হাউ মেনি রাইট দেখলেই চোখ বন্ধ করে নাম্বার অফ রাইটের সূত্র লিখে ফেলবো। নাম্বার অফ রাইট, 7টা সূত্র শিখলে এই চ্যাপ্টার কমপ্লিট। সূত্রগুলো কি শেখা হয়ে গেছে সবার? একটু কমেন্টে জানান, শিখতে পারছেন সবগুলো? এন এর মান 2, অর্থাৎ এটার অর্থ, যারা আগে ক্লাস করছেন, যেটা আমাদের তৃতীয় ক্লাস, আগের 2টা ক্লাস যারা করছেন তারা জানেন যে নতুন শেয়ার কিনতে হলে পুরাতন 2টা শেয়ারের মালিক আপনাকে হতে হবে। থ্যাংক ইউ কমেন্টে লিখার জন্য। আপনারা যে সূত্রগুলো শিখছেন, মাশাল্লাহ, খুব ভালো। আপনাদের কিন্তু আবার বলছি, আপনারা কিন্তু চ্যাপ্টার 5 নিয়ে বসে থাকবেন না। বাকি চ্যাপ্টারগুলোর ভিডিও দেখে দেখে একটু শেষ করেন, পরীক্ষা চলে আসছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান রাইট? ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আমরা চোখ বন্ধ করে 3 নাম্বার সূত্র লিখে ফেললাম। 3 নাম্বার সূত্র লিখে ফেললাম, ভি আর, ভ্যালু অফ রাইট। ভি আর, পিও মাইনাস এস এন প্লাস ওয়ান। পিওর মান, পিওর মান তো আমাদের আছে হলো 100 টাকা, এস এর মান 50 টাকা, এন এর মান 2, এটার মান 1। তাহলে উপরে থাকে 50, নিচে থাকে 3, সমান সমান হয়ে যায় হলো 16.67। ভি আর এর মান 16.67। 3 নাম্বার অপশনটা আপনারা বুঝতে পারছেন। ভি আর তো আপনারা সবাই পারেন, আগের ক্লাস তো শেখানো হয়েছে। শেষ আমাদের এটা। এখন হলো আমরা 4 নাম্বার অপশনে চলে যাচ্ছি। শো দ্য ইম্প্যাক্ট, এটা আমাদের নতুন। শো দ্য ইম্প্যাক্ট, প্রভাব দেখাও।
আমরা কিন্তু 6 নাম্বার পেয়ে গেছি, ইজিলি 6টা নাম্বার আমাদের হাতে চলে আসছে। আর 4 নাম্বার পেতে হলে নিচেরটা করতে হবে। প্রভাব দেখাও, শো দ্য ইম্প্যাক্ট অন শেয়ার হোল্ডার ওয়েলথ, হু হোল্ডস টু শেয়ার অ্যান্ড রিকোয়ার রাইট টু বাই ওয়ান নিউ শেয়ার ইফ। এই লম্বা লাইনের অর্থটা বলি। এই লোকের, এক লোক আছে, তার পুরাতন 2টা শেয়ার আছে। পুরাতন 2টা শেয়ারের মালিক সে। পুরাতন 2টা শেয়ারের মালিক। আপনার এক কাজ করেন, পুরাতন 2টা না, পুরাতন 20টা নিয়ে নেন। আপনি এক কাজ করেন, এখানে 20টা লেখেন, 20 20। তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। 20 পুরাতন 20টা শেয়ারের মালিক। এখন সে রাইট অফারটা নিবে নাকি নিবে না, এটা সম্বন্ধে 3টা অপশন দিছে। বলতে হি এক্সারসাইজ রাইট, সে যদি রাইট অফার নেয় তাহলে কি ঘটবে। সে যদি রাইট অফার নেয় তাহলে কি ঘটবে সেটা আমাদের দেখাতে বলতেছে। এটা যদি ইমপ্যাক্ট বা প্রভাব দেখাতে চাই, প্রভাবটা দেখা যাবে কিভাবে? প্রথমে কি ছিল? বিফোর রাইট, আফটার রাইট। বিফোর রাইট এবং আফটার রাইটটা যদি আমি দেখাতে পারি, তাহলে বিফোর রাইট এবং আফটার রাইটের সূত্র দেখালেই আমরা প্রভাবটা দেখতে পাবো। এখন এগুলো মুছে ফেলতেছি, আমাদের এগুলো লাগতেছে না। ডি নাম্বার, ডি নাম্বার 1 নাম্বারে বলছে হি এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থাৎ অফার গ্রহণ করে যদি, তাহলে কি ঘটনা ঘটবে? বিফোর রাইট, বিফোর রাইটের সূত্র আমি জানি, পিও ইন্টু এন এস। পিওর মান আমি জানি এন এস, 20টা শেয়ার। 20টা শেয়ার হলো এন এস, নাম্বার অফ শেয়ার হলো এন এস। এই যে দেখেন, এই যে এন এস, নাম্বার অফ শেয়ার। এখন পিওর মান হলো 100, এন এস হলো 20। তার মানে তার 2000 টাকার সম্পদ আছে, ছিল। আফটার রাইট, আফটার রাইটের সূত্র আমরা জানি ভিআর পি এক্স ইন্টু এন এস, ভিআর ইন্টু এন এস। পি এক্স এর মান আমার জানা নাই। পি এক্স এর মান আপনারা কি বের করতে পারবেন? পি এক্স এর মান, হ্যাঁ, বের করা যাবে। আমরা হিয়ারে পি এক্স এর মান আমরা বের করে নিব। পি এক্স এর মান বের করার জন্য পিও মাইনাস ভিআর, এটা কিন্তু আমার করে নিতে হইতেছে। এটা কিন্তু প্রতিদিন আমাদের করতে হয়। পি এক্স এর মান প্রতিদিন আমাদের কোথায় করতে হয় একটু দেখে আসি। প্রতিদিন যখন আমরা অঙ্ক করি, যখন রিকোয়ারমেন্ট করি, তখন তারা বলে দেয় এই যে এক্স রাইট পি এক্স এর মান বের করো। প্রতিদিনই করতে বলে এক্স রাইট প্রাইস। কিন্তু এইবার বলে নাই। কিন্তু আমাকে যদি প্রমাণ করতে হয় বা ব্যাখ্যা করতে হয় বা ইম্প্যাক্ট দেখাতে হয়, তখন কিন্তু এটা করতে হবে। পিওর মান হলো 100, ভি এর মান হলো 16.67, পি এক্স এর মান আসবে কত বলেন তো? 83.33। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ যারা লিখে দিচ্ছেন। পি এক্স এর মান 83.33। এস, নাম্বার অফ শেয়ার 20, ভি এর মান হলো 16.67, নাম্বার অফ শেয়ার 20। আমরা হিসাব করলে এটাতে আসতেছে আপনার কত আসে? এখানে আসে 2000-ই আসে মনে হয়। 2000-ই আসে। এখন
আপনার আমরা যদি অফারটা নেই, তাহলে আমার অফার যদি নেই, আগেও 2000 ছিল, পরেও 2000 ছিল। আমাদের এখন কমেন্ট লিখে দিতে হবে। ভ্যালু অফ ওয়েলথ, তার যে সম্পদ আছে সেগুলো কোনো পরিবর্তন হয় নাই, আনচেঞ্জ। এই হলো আমাদের প্রভাব। তারা বলছে প্রভাব দেখাতে, পরিবর্তন দেখাতে, বা কি হইলো যদি আগে পরে যদি সে অফার নেয়, তার কোনো ক্ষতি হইলো না লাভ হলো, সেটা দেখাতে হলে আগের অবস্থা জানতে হবে, পরের অবস্থা জানতে হবে, এইভাবে প্রভাব দেখাইতে হয়। তা আগের অবস্থা পরের অবস্থা সেম, তার মানে রাইট অফার নিলে তার কোনো ক্ষতি হবে না, লাভ হবে না, সেম থাকবে। তাহলে এটা আমরা দেখাইলাম, বুঝতে পারলে ওকে লিখেন। এটা কিন্তু নতুন জিনিস, আজকের অঙ্কে দুইটা জিনিস নতুন। একটা যে এইটা রিকোয়ারমেন্ট 1 আর রিকোয়ারমেন্ট 4। হি সেলস হিজ রাইট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলছে সে যদি তার অফারটা অন্য কারো কাছে বিক্রি করে দেয় তাহলে কি ঘটবে। অফার বিক্রি করে দিলে সে তো নগদ টাকা পেয়ে যাবে, তখন তার কোনো ক্ষতি হবে না। এই 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে, সেলস রাইট, হ্যাঁ, সেলস রাইট, সেলস রাইট জিনিসটা সেম। এই সেলস রাইট জিনিসটা হলো এইটাই, তার জিনিসটা অফার নেওয়ার আগে ছিল 2000 টাকা, অফার নেওয়ার পরে সে এগুলা বিক্রি করে দিল, বিক্রি করলে সে 2000 টাকায় পাবে। অর্থাৎ 2 নাম্বার রিকোয়ারমেন্ট আর 1 নাম্বার রিকোয়ারমেন্ট সেম। সেলস রাইট যে কথা, এক্সারসাইজ একই কথা, কোনো পরিবর্তন নাই। এই সেম কথা আপনাকে লিখতে হবে আবার। আমার তো হোয়াইট বোর্ড, আমি মুছে লিখে ফেলছি, আপনার তো খাতা এটা আবার করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে বা নিয়মিত ক্লাস করতে চান, তাহলে এই ক্লাসটা আপনারা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা এই ক্লাসটা দেখে উপকার পায়। আবার আম, আপনার ভর্তির ক্ষেত্রেও ডিসকাউন্টের ব্যবস্থা আছে, 25% ডিসকাউন্ট পাবেন যদি এই ক্লাসটা শেয়ার করেন, মেনশন করেন বন্ধুদের। সো দুই দিক দিয়ে উপকার। তাই কষ্ট করে একটু শেয়ার করবেন। যারা এখানে প্রাইভেট পড়তেছেন তাদের উদ্দেশ্যে বলবো, অনেকেই এক সাবজেক্ট পড়েন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বাকি সাবজেক্টগুলো পড়তেছেন না, যেহেতু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে এখন, সেগুলো শুরু না করলে দেখা যাবে শেষ করতে পারবেন না। আর যেহেতু যারা ফাইনাল ইয়ার আছেন তাদের তো ফেল করলে ইয়ার লস, সো রিস্ক নেওয়া যাবে না কোনো সাবজেক্ট নিয়ে। আর যারা থার্ড ইয়ার আছেন তাদেরও জানা উচিত যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা যে আছে বা ফিনান্স ডিপার্টমেন্টে আছে এ বেশ কঠিন হয়। আর বাকি সাবজেক্টগুলো প্রশ্ন বেশ কঠিন হয়, যদি না পড়েন তাহলে ওইখানেও 1-2টা সাবজেক্ট ফেল করলে ফাইনাল ইয়ারে গিয়ে পরে কাভার দেওয়া সম্ভব হয় না। সো বাকি সাবজেক্টগুলো পড়া শুরু করে দিবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব যা আছে তাদেরকে এই ফ্রি ক্লাসের লিঙ্কগুলো একটু কপি করে দিবেন। তারা যদি এই ক্লাসগুলো দেখে তাদের উপকার হয়, তারাও ইনশাল্লাহ পাশ করে ফেললো। কারণ আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ক্লাস টাস করতে পারে না, প্রাইভেট পড়তে পারে না। তো অনলাইনে পড়লে সুবিধা, ভিডিও থাকে, যে কোনো সময় দেখা যাচ্ছে, ভিডিও দেখে দেখেও শেষ করতে পারতেছে। চলেন আমরা নতুনটা শিখি। ডাজ নট, ডাজ নট এক্সারসাইজ রাইট, বলতেছে যে সে রাইট অফারটা নিতে পারলো না, কোনো কারণে সে রাইট অফারটা নিতে পারলো না, তাহলে তার কি অবস্থা হবে। ডাজ নট এক্সারসাইজ, 3 নাম্বার রিকোয়ারমেন্ট। বিফোর রাইট তো ঠিক থাকবে, আফটার রাইটে সে অফার নিবে না, অফার সে নিবে না। অফার যদি সে না নেয় তাহলে সে ভ্যালু অফ রাইটটা পাবে না। ভ্যালু অফ রাইটের অফারটা যদি সে না নেয়
তাহলে ভ্যালু অফ রাইটের অংশটা তার থাকবে না। ভ্যালু অফ রাইটের অংশ যদি না থাকে, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে তার কিন্তু হিসাব করলে লস হয়ে যাবে। সে এখানে 20,000 টাকা, 2,000 টাকা ছিল, এখানে গেছে তার 1667 পয়সা, 16,16,666.67 বা 67 পয়সা। তার কিন্তু অফার না নিলে লস হয়ে যাবে। রিডিউস, তার এটা রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে গেলে তো তার ক্ষতি কমে গেল। তার মানে অফার না নিলে তার ক্ষতি হবে। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, বুঝিয়ে দিবেন স্যার। আর বুঝতে পারলে ওকে লিখে ফেলেন। 3 নম্বর রিকোয়ারমেন্ট, যারা উইক স্টুডেন্ট তারা মুখস্থ করবেন, ডাজ নট অ্যাক্সেস সেট লেখা থাকলে ভ্যালু অফ রাইটের অংশটা থাকবে না। মার্শাল্লাহ সবাই বুঝতে পারছেন। অনেক স্টুডেন্ট এখানে, প্রথমে মানে 87 জন ছিল জুমে। সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। দেখি কার কি কোয়েশ্চেন। আরমান বলেন, কি জানতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার NS-20 এটা কিভাবে আসলো স্যার, নাকি এটা হলো প্রশ্ন দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল, দেখাই দিয়ে একবার। এটা প্রশ্নে এই জায়গায় দেওয়া ছিল, এই যে। এটা আমি একটু মডিফাই করে দিছি, 2 ছিল না, এই যে 20 নাম্বার অফ শেয়ার এখানে দেওয়া থাকে। যেমন আগের দিন যখন অঙ্ক করছিলাম, প্রবলেম 2 যখন করলাম, এই যে দেখেন নাম্বার অফ শেয়ার 1,000 দেওয়া ছিল। এনএস এর মান এটা প্রশ্নে দেওয়া থাকে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।